একটা ডিজাইন দিচ্ছি খুবই সিম্পল আপনাদের। প্রথমে আমি কোনো কঠিন ডিজাইন দিতে চাচ্ছি না, আমি একটা সিম্পল ডিজাইন দিব আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে একটা পিএইচডি ফাইলের লিংক, যেটা আপনারা বাসায় গিয়ে ডাউনলোড করবেন, কিন্তু আমি দিয়ে দিব আজকে, সমস্যা নেই। যদি থাকে আমি একটু ডাউনলোড করি এটা। ডিজাইনটা দেখতে খুবই সিম্পল। উপরে একটা লোগো, ডান পাশে মেনু, নিচে এরকম একটা এরিয়া, মানে জাস্ট দুইটা লেখা, তার নিচে যা সাইড বার, আর হচ্ছে বাম পাশে কন্টেন্ট। এই এমন কঠিন কিছু না। হুম হুম, হ্যাঁ, সেম টু সেম করতে হবে, সেম টু সেম করে রেসপন্সিভও করতে হবে। বুঝি নাই। না না, ক্লায়েন্ট আপনাকে কখনোই মিনি স্ক্রিনের ডিজাইনও দিবে না, ট্যাবলেটের ডিজাইনও দিবে না, এটা আপনাকে আন্দাজ করে বানিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। ওই গড, 33 MB! হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমি ওইটা ডাউনলোড হইতে থাক, আমরা অন্য একটা ডিজাইন নিয়ে কাজ করব, ঠিক আছে? এটা নামতে থাক, সমস্যা নেই। এটা আপনার, এটার ডিজাইন করার কাজ আপনাদের। আমি খুবই কমপ্লিকেটেড একটা ডিজাইন করাবো আপনাদেরকে, বাট এই সিম্পল ডিজাইনটা আপনারা করবেন। হ্যাঁ, সিম্পল ডিজাইনটা করবেন আপনারা, আর কমপ্লিকেটেডটা আমি ক্লাসে দেখাবো। এইভাবে সুবিধা হবে আপনাদের। হুম, বলেন, কিছু বলতে চাইছিলেন? আচ্ছা, আমি যেটা করব একটু দেখি কোনটা করা যায়। হুম হুম, ফটোশপ ডকুমেন্ট। পি ফর ফটো, এস ফর শপ, ডি ফর ডকুমেন্ট। ফটোশপ ওপেন করার জন্য আপনাদের একটা সফটওয়্যার লাগবে। সফটওয়্যারের নাম কি? ফটোশপ। আমি আজকে 5 নম্বর ক্লাসে বলতেছি এই ভ্যালু, মানে এখানে যে, এখানে যে ফাইলটা আছে, এই ফাইলটা কি ভাই জানি না, এই ফাইলটার নাম কি? তখন ফাইলটার নাম বলতেছে, আমি বলতেছি এই ফাইলটা যে নাম বললাম এটা কি আসলে, সেটা তো জানি না, এটা তো একটা ফাইল। এরকম। সুজন ভাই, আপনার নাম কি? আচ্ছা, এই ফটোশপের ফাইলটা ওপেন করতে হবে কি দিয়ে? ফটোশপ দিয়ে। তো পি সফটওয়্যারটা আমি দিয়ে দিব আপনাদেরকে। এখানে যখনই লেয়ারটা, কোনো লেয়ার ওপেন করবেন, এখানে বলতে পারে সাম টেক্সট লেয়ার মাইট নিড টু বি আপডেটেড। যখন আপডেট দিবেন তখন কিছু না কিছু চেঞ্জ হয়ে যেতেই পারে, যাই হোক আপডেট দিয়ে নেবেন। আমি অন্য একটা ডিজাইন করব। এই ডিজাইনটা দেখতে খুব ভালো না, একদমই স্ট্যান্ডার্ড না। তারপর এটাই করব, কারণ এটা আপনাদের জন্য প্রথম অবস্থায়, আমার কাছে সিম্পল হলো, আপনাদের কাছে একটু কমপ্লিকেটেড লাগবে। না, এটা ভেঙে গেছে, এই যেটা ফন্ট টোন সব চেঞ্জ হয়ে গেছে।
আচ্ছা যাই হোক, এখন আমরা এটা নিয়ে কাজ করব। তো কাজ করার জন্য আমাদের প্রথম কাজ, আমাদের একটা পিএইচডি নিয়ে কাজ করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে আগে জেপিজিতে সেভ করা। জেপিজি ফরম্যাটে আগে কি করা? সেভ করা। ফাইল থেকে সেভ অ্যাজ বা সেভ ফর ওয়েব একটা দিলেই হয়। সেভ অ্যাজ দিলাম, এখানে জেপিজি জেপিইজি এগুলো সিলেক্ট করব, করে এটাকে আমি আগে জেপিজি ফরম্যাটে সেভ করব। করার পর এখানে জেপিজি নামে একটা ফাইল আসবে, এটাকে টান দিয়ে আমরা ব্রাউজারে ওপেন করব। ঠিক আছে, এই যে ব্রাউজারে ওপেন হলো। এবার একটু যদি বেশি ছোট হয়ে যায় বা বড় হয়ে যায় এটা ঠিক করে নিতে পারবেন। এই তো আমাদের ডিজাইন। এখন আমাদের প্রথমেই টার্গেট করতে হবে উপরের অংশটাকে। কোনটাকে? উপরের অংশটাকে। আমি এখানে index.html নামে একটা ফাইল বানাবো। বয়লার প্লেট, হ্যাঁ করব। style.css ইউজ করব, আর একটা ফোল্ডার করব ইমেজেস, আর আরেকটা ফোল্ডার করব জেএস, এর ভিতরে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো থাকবে। এরপর আমরা বয়লার প্লেটের যে ইটা ছিল, ফোল্ডারটা ছিল, এখান থেকে আমরা কিছু ফাইল নিয়ে আসবো। সিএসএস আর জেএস এই দুটো ফাইল আমরা এখান থেকে কপি করে নিয়ে আসব। ওকে, কপি করে নিয়ে আসলাম। সিএসএস এর ভিতরে সিএসএস ফাইলগুলো আমাদের main.css লাগবে না, লাগবে খালি নরমালাইজটা। আর এখানে জেএস এর ভিতরে আমাদের প্লাগইন লাগবে না, মেইল লাগবে না। এর ভিতর থেকে খালি আমাদের লাগবে হচ্ছে মডার্নাইজারটা, আর কিছু লাগবে না। মডার্নাইজার ভেন্ডরটা বাদ দিয়ে দিলাম, জাস্ট দুইটা ফাইলই লাগতেছে আমাদের। আর index.html-টা ওপেন করি। ওপেন করার পরে আরেকটা জিনিস, index.html-টা আপাতত ডিলিট করব, আমরা রিপ্লেস করব। আমরা এখানে যে index.html ফাইলটা আছে এটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে কিছু কাটছাট করব। এখানে main.css লাগবে না, কিংবা আমরা এখানে style.css-টা এভাবেই কল করতে পারি। আচ্ছা, modernizer.js-টা কল করলাম, এটা ভেন্ডরে না, এটা ডাইরেক্ট জেএস ফোল্ডারের ভিতরে আছে। এটা তো বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে এই যে স্ক্রিপ্ট অ্যাড করা হয়েছে, এই স্ক্রিপ্টের মধ্যে আমাদের তেমন কিছু লাগবে না, পুরো স্ক্রিপ্টে বাদ দিয়ে দিলাম, এটাও বাদ দিয়ে দিলাম, উপরেরটুকু থাক। এখন আমরা এখান থেকে কোডিং স্টার্ট করব। এতটুকু বুঝে নেই কজন? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এবার আমরা একটা এরিয়া নিই, div class equal হেডার টপ। ঠিক আছে, মানে উপরের হেডারের টপ এরিয়াটা। এটার ভিতরে আমাদের খালি একটাই অংশ আছে, সেটা হচ্ছে মেনু। হ্যাঁ, হ্যাঁ, একটু দেখি উনি যেটা কোশ্চেন করছে, আমি একটু, হ্যাঁ, যেখান থেকে কপি করছে ওইটা নাও, যেখানে রাখছি ওইটাই হচ্ছে এই ফাইলটা। আচ্ছা, হেডার টপের মধ্যে আমাদের কি কি আছে? শুধুমাত্র একটা মেনু আছে, টপ মেনু। তো এটার একটা ক্লাস নিয়ে আমি টপ মেনু, তার ভিতরে কিছু ইউএল এলআই নিব। ইউএল এলআই কয়টা কয়টা আছে? এলআই দুইটা, তিনটা, চারটা, ইনটু 4। তার ভিতরে এ থাকবে, তার ভিতরে এ গুলার প্রত্যেকটার আমি হ্যাশ দিয়ে রাখলাম, আর প্রত্যেকটার ভিতরে আমি আপাতত হোম দিলাম। ওকে, এখন চেঞ্জ করব। হোমের প্রথমে আছে সাইন আপ, লগ ইন, আরএসএস ফিডস। এটা আমাদের ফটোশপ ফাইল। আমরা কোডিং করার আগে কিছু জিনিস আমাদের করে নিতে হবে আগে, সেটা হলো ইমেজগুলোকে আলাদা করে নিতে হবে। ফটোশপ এক্সপার্ট আছেন কেউ?
এখানে ফটোশপ মানে মোটামুটি এটাকে জুম আউট কেমনে করতে হয় এটা জানেন? আচ্ছা, অল্টার ধরে না? হ্যাঁ রাইট, হ্যাঁ। আমি এবার জুম আউট করতে পারি না। আচ্ছা, তো এখানে এই যে ডিজাইনটা, এই ডিজাইনের এই লেখাগুলো যদি আমি চাই হাতে লিখবো না, এখান থেকে নিব, ওটা করতে পারবো। বাস ফটোশপ ফাইলটা হচ্ছে একটা জিনিসের উপর আরেকটা বসানো, আরেকটা জিনিসের উপর আরেকটা বসানো, আর যে লেখাগুলো থাকবে এগুলো কপি করা যাবে। এগুলো কি কপি করা যাবে। সো আপনি এই লেখাগুলো যদি আপনি কপি করতে চান, সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে টি টুলসটা, এটার নাম হচ্ছে টেক্সট টুল। ঠিক আছে, হরিজন্টাল টাইপ টুল, টেক্সট টুল না, টাইপ টুল। এখানে ক্লিক করে এই লেখার উপরে নর্মালি এটা চার কোণা থাকবে, দেখেন চার কোণা না, চারপাশে একটা বর্ডার আছে। যখনই আপনি একদম অ্যাকুরেট মানে লেখার উপর নিবে, তখন আর বর্ডারটা থাকবে না, তখনই বুঝবেন আপনি এখন ক্লিক করতে পারবেন। ক্লিক করেন, করার পর এখানে বলবে এডিটিং ও রেন্ডারিং দ্য টেক্সট লেয়ার, সাইন আপ কজ ইটস লেয়ার টু চেঞ্জ। এটা লেয়ারটাকে চেঞ্জ করে দিতে পারে। ওকে দেন, ওকে দিয়ে এবার আপনি এতটুকু কপি করতেই পারেন। ওকে, এতটুকু কি করতে পারেন? কপি করতেই পারেন। এরপর এখানে এই যে পেস্ট করে দিলাম, ওই যে লগ ইনটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এটা পেস্ট করে দিলাম। এরপর আপনার আরএসএস ফিডস, এটাকেও কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস জানার ব্যাপার আছে, সেটা হলো আমি এখানে ক্লিক করার পর আমাকে শো করার কথা যে ফন্ট মিসিং, ফন্ট মিসিং নামে একটা কথা শো করার কথা, যেটা এখানে শো করতেছে না। যার মেইন কারণ এই ফটোশপটা একটু ঝামেলা। আমার কাছে যে ভার্সনটা আছে এখানে ফন্ট পিসিং টিসিং এগুলো শো করে না। ফন্ট পিসিং শো করলে আমরা বুঝতে পারবো এটা ফন্টের নাম কি, ওইখানে লেখা থাকবে, মেসেজে লেখা থাকবে ফন্টের নাম এটা, যেটা এখানে নাই। তো এখানে কিন্তু কিছু শো করে নাই, এটাই সমস্যা। আমরা ওই যেটা ডাউনলোড হচ্ছে ওটাতে ট্রাই করে দেখবো ওটাতে আসে কিনা। এটার একমাত্র কারণ আমাদের এটার ভার্সন হচ্ছে সিসি, আর হয়তো এটা যারা যে ডিজাইন করছে তার ভার্সন চেঞ্জ। এই জন্য ক্লায়েন্ট যখন ডিজাইনটা দিবে তখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে তুমি কি কি ফন্ট ইউজ করছো আমাকে একটু বলো, কারণ তোমার এই ডিজাইনটা ওপেন করে আমি কোনো ফন্টের নাম পাচ্ছি না। যে ডিজাইন করছে তাকে একটু কাইন্ডলি জিজ্ঞেস করো যে এটা ফন্টের নাম কি কি। যদি সে পারচেজ করে কোথাও থেকে, এখানে ফন্টের নাম সহ দিয়ে দিবে। আচ্ছা, এই যে কয়েকটা মেনু করলাম, মেনু করার পর আমি যখন এটা ওপেন করব এরকম শো করতেছে, তাই না? হ্যাঁ শিওর। আরএসএস ফিডস, আরএসএস বলতে কি বুঝায়? যে কোনো একটা ওয়েবসাইটের পর স্ল্যাশ দিয়ে ফিডে ক্লিক করবেন, মানে ফিড লিখে এন্টার দিবেন। ওই ওয়েবসাইটে একদম পুনর্জন্ম থেকে একদম নতুন জন্ম পর্যন্ত যত পোস্ট করা হয়েছে সব সিরিয়ালি শো করবে। দেখেন আমাদের ইনস্টিটিউটের সাইটটার মধ্যে একটা পর একটা যে পোস্টগুলো করা হয়েছে এগুলো শো করতেছে, এটাকে বলে আরএসএস ফিড। আপনি যদি চান এই ফিডটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই ফিডটাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখনই নতুন কোনো পোস্ট হবে আপনাকে নোটিফাই করবে। আপনাকে কি করবে? নোটিফাই করবে। আর এই আরএসএস ফিডটা কেন করা হয়? আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে নিয়মিত আপডেট গুগলের কাছে যাবে, গুগল এটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আপনি যখনই নতুন কোনো পোস্ট করবেন গুগলের কাছে গিয়ে পিং করবে, গুগল মনে রাখবে যে এই ওয়েবসাইটটা ভালো, ওয়েবসাইটে নিয়মিত আপডেট হয়। এই জন্যই মূলত আরএসএস ফিডটা তৈরি করা হয় এসইওর জন্য, যাতে গুগল মনে মানে কোন একটা নতুন পোস্ট আপডেট করার সাথে সাথে খবর পেয়ে যায়। আচ্ছা, তো এখানে এই মেনুগুলো করলাম। এবার আমরা আমাদের কাজ হলো একটু সিএসএস করা। আমি সিএসএসটা ওপেন করি। আমাদের আর বডি H1 H2 এগুলোতে মার্জিন 0 দিতে হবে না, অটো হয়ে গেছে। কিসের কারণে? নরমালাইজের জন্য। আচ্ছা, এবার আমরা হেডার যে টপটা আছে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব। আমি এখানে আনার কারণ আমাকে বারবার ফটোশপে যাতে না ঢোকা লাগে, এখান থেকে আমি কালারটা পিক করব। ফটোশপ থেকে যদি করতে চান ওটাও ইজি। এই যে এই দুটার যে কোনো একটাতে ক্লিক করবেন, করে কালার পিকারটা এখানে ক্লিক করলে এই জায়গায় কোড চলে আসবে। আমি ইজিভাবে করার জন্য এখানে জেপিজিতে এনে নিছি। আচ্ছা, এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিব একটা, দেওয়ার পরে এখানে একটা রিলোড দিব। আসছে? জাস্ট এটা রি পাচ্ছে না কেন? কারণ এগুলোতে ওই আসলে
নরমালাইজে সবকিছুতে মার্জিন জিরো দেওয়া নয়, আমাদের করে নিতে হবে। জায়গার মধ্যে আপনি ইউএল এ মার্জিন জিরো করে নেন, যখন যেটা লাগবে ওটা করে নিব আর কি। ঠিক আছে এবার? আচ্ছা এবার আমি এগুলাকে কি করব, ডানে ডানে নিয়ে আসবো। হুম, প্যাডিং এটা এটা, হ্যাঁ প্যাডিংও বাদ দিয়ে নেন, সমস্যা নেই। যদি আপনি চান প্যাডিং বাদ দিবেন, প্যাডিং বাদ দেন, প্যাডিং জিরো। কিন্তু প্যাডিং দিলেও জিরো দিলে লিস্ট স্টাইল যে নান করতে হবে এটার মনে থাকবে না। প্যাডিং জিরো দিলে ওই লিস্টের যে বুলেট পয়েন্টগুলো ওগুলোকে ঢুকে নিয়ে যাবে ভিতরের দিকে, এই কারণে ওগুলোকে আগে নান করে নেবেন আপনি। লিস্ট স্টাইল নান, তারপরে প্যাডিং জিরো। যেটা যখন লাগে, যখন আমরা প্রপারলি একজন ওয়েব ডিজাইনার হয়ে যাব, এখন আমি ভালো ওয়েব ডিজাইনার, তখন আমরা এভাবে আর এলোপাথারি ভাবে করবো না, তখন সাজানো গোছানো ভাবে করবো। বাট আপাতত আমরা যেটা যখন লাগে ওইটাই করব। আচ্ছা এখন এটা কালার কি, হোয়াইট। হেডার টপ না করে আমি টপ মেনু ইন্ডিকেট করি। টপ মেনু এর ভিতরে যেসব এ আছে এগুলো সব প্রপার্টির কোলন দেওয়ার পরে অবশ্যই একটা স্পেস দিবেন। কি দিবেন? স্পেস। আমি এগুলোতে দিতে ভুলে গেছি, অবশ্যই একটা স্পেস দিবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোডিং। হ্যাঁ আমি তো নতুন নতুন যা দেখাচ্ছি ওটা হচ্ছে আপডেট। আমি প্রথম দিকে যা দেখাইছি ওটা হচ্ছে আপনারা একদম নতুন, এই জন্য একদম বেশি আরো বেশি স্পেসিফাইড করতে চাইলে করতে পারেন, বাট এটা দিলেও তো কাজ করে। এটা হচ্ছে কথা, এত বড় করার দরকার নেই আর কি, এত এত বেশি বড় করার দরকার নেই। বুঝছি সাদা? এখন এগুলাকে আপনি টেক্সট ডেকোরেশন নান করেন, টেক্সট ডেকোরেশন নান করেন। ওকে আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হলো আপনার এগুলাকে ডানে ডানে নিয়ে আসবো। টপ মেনুর ভিতরে যে ইউএলএলআই আছে, এলআই গুলাকে আমরা ফ্লোট লেফট করব। চিরাচারিত সত্য কথা যেটা, সেটা হলো ব্যাকগ্রাউন্ড চলে যাবে। আচ্ছা সেজন্য কি করতে হবে, হিরা টপটার আফটার ক্রিয়েট করে ওটাকে বুঝাতে হবে ওর আসলে পরে কিছু একটা আছে। ডিসপ্লে ব্লক ক্লিয়ার বথ, ওভারফ্লো হিডেনের কাজ করে এটা। বাট ওভারফ্লো হিডেন কি করে, একটা আরেকটার উপরে উঠায় না, মানে উঠানো থেকে ওটাকে সেভ করে, এটাও সেম কাজ করে। এবার ঠিক আছে, এবার এগুলাকে ডানে নিয়ে যান। ডানে নেওয়ার সিস্টেম, ডাইরেক্ট ইউএলটাকে ফ্লোট রাইট করে দেন। ইউএলটাকে কি করবেন, ফ্লোট রাইট, ও ডান দিকে চলে যাবে। আমাকে একজন কোশ্চেন করছিলেন না, মার্জিন কি, ওনার কোশ্চেন কেউ বুঝছেন? মার্জিন দিয়ে উনি কয়েকশো পিক্সেল দিয়ে তারপর উনি বাম থেকে ডানে নিবে কেন? তাহলে তো আপনি ছোট করলে মার্জিনটা থেকে যাবে, বুঝেন নাই? ছোট করলে তো মার্জিনটা থেকে যাবে। আমি যাচ্ছি ছোট করলো, এটা সেই ডানেই থাকবে, যত ছোট করেন সেই ডানেই থাকবে। আমাকে ওই যে নামটা ভুলে গেছি, ইফতেখার, আচ্ছা উনি একটা কোশ্চেন করছিল, এখানে ডিসপ্লে ইনলাইন দিলেও ডানে ডানে আসে, একটু দেখেন। ফ্লোটেড লেফট না দিয়ে ডিসপ্লে ইনলাইন দিলেও কিন্তু প্রত্যেকটা ডানে ডানে আসে, ডিফারেন্স কি? মাঝখানে একটু স্পেস পায়, প্রত্যেকটার মাঝখানে একটু স্পেস পায়। আর আরেকটা ব্যাপার আছে, ডিসপ্লে ইনলাইন তখনই ইউজ করা হয় যখন আপনি চাচ্ছেন মেনুটা মাঝখান থেকে বা ডান দিক থেকে উৎপত্তি হবে। আপনি চাচ্ছেন মেনুটা মাঝখান থেকে উৎপত্তি হবে। আমাকে একজন বলেন ফ্লোট লেফট করছি, মেনুটা অলওয়েজ মাঝখানে থাকবে, কেমনে করব? কোথায়? একজন একজন করে বলবেন, আমি সব অ্যাপ্লাই করবো, সব।
ফ্লোট রাইটটা কেটে দিব, দিলাম, তাহলে বামে থাকবে। তারপরে এখানে এখানে কোথায় কোথায় মার্জিন সেন্টার বলে কিছু আছে বলে আমার মনে হয় না। মার্জিন অটোর একটা শর্ত বলছিলাম আমি, ওই তো না এখানে। তাহলে মাঝখানে মানে আমি চাচ্ছি প্রথম একটা মেনু বানালে মাঝখানে থাকবে, দুইটা মেনু বানালে ওগুলো মাঝখানে থাকবে, তিনটা বানালে মাঝখানে থাকবে, অলওয়েজ মাঝখানেই থাকবে। কি করে? উইথ না, আচ্ছা, যেভাবে শর্ত পূরণ করতে চাচ্ছেন করি। আসলো মাঝখানে, আসলো, ছোট করলাম, ঠিক আছে। যখন আমি ছোট করতেছি, হলো না তো। উইথ মানে কি? উইথ মানে ওইটা নির্দিষ্ট উইথ। এখন বলেন তাহলে কিভাবে? কেউ কি কখনো চিন্তা ভাবনা করে দেখছেন? আমি চাচ্ছি মেনু অলওয়েজ মাঝখানে থেকে উৎপত্তি হবে, অলওয়েজ মাঝখানেই থাকবে সব মেনু, যে স্ক্রিনেই দেখেন। ইভেন এই টাইপের ছোট করলে ভিতরে ঢুকে যাবে, এই টাইপের প্রবলেমও হবে না। আমি আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? আমি আপনাদের জিজ্ঞেস করতেছি। পজিশন ট্রাই করে দিব, পজিশন ট্রাই, আচ্ছা। না, উনি বলছে পজিশন ট্রাই করে দেখেন। আচ্ছা, পজিশন অ্যাবসলিউট করে দেখলাম। টপ থেকে 0, লেফট থেকে মাইপা নিতে হবে, আচ্ছা। 40%, আচ্ছা, আগে ওনারটা অ্যাপ্লাই করি। 40% থাকি না, কই এখানে রিলেটিভ করব, আচ্ছা। এটা টপ না, আচ্ছা, পজিশন রিলেটিভ। আপনারা সাহস করে বলতেছেন, এটাই ভালো লাগতেছে আর কি। এটা খুবই ইজি। এখানে কি ছিল জানো? ফ্লোট রাইট ছিল। ফ্লোট মানে যাই করেন না কেন টেনে হিস্ট্রেটে ডানের বামে নিয়ে যাবে। সো ফ্লোট গুলাকে আগে রিমুভ করতে হবে। হ্যাঁ, এবার আপনি সিম্পলি এলআইতে দিবেন ডিসপ্লে ইনলাইন, আর ইউএল এ দিবেন টেক্সট অ্যালাইন সেন্টার। এটা মাঝখানে চলে আসবে। হ্যাঁ, রেজলিউশন কমাইলেও ঠিক থাকবে। এই যে খুব বেশি কিছু করতে হয় না, খালি ইউএল এ কি করছি, টেক্সট অ্যালাইন সেন্টার করছি, আর এলআইতে কি করছি। সো ডিসপ্লে ইনলাইনটা কখন ইউজ করা হয়? যখন এটাকে মাঝখানে রাখতে চাই তখন, এছাড়া দরকার নেই। এছাড়া অলওয়েজ কি করবেন, আর আপনি যদি চান আপনি ডিসপ্লে ইনলাইন দিয়ে ফ্লোট দিবেন, ওটা ডিসপ্লে ইনলাইনের আর বেল দিবে না। ও কি করবে, ওটা এনে ওরে বামে নিয়ে যাবে। তখন এখানে আপনি টেক্সট অ্যালাইন সেন্টার করছেন, এখানে ফ্লোট রাইট করেন, ও টেনে ওরে ডানে নিয়ে যাবে। ডিসপ্লে টেবিল দেওয়া হয় যখন আপনি এটাকে মাঝখানে নিতে চান না, কিংবা এটাকে কোনো উইথও দিতে চান না, তখন টেবিল দিবেন। যতটুকু কন্টেন্ট অতটুকু থাকবে। ডিসপ্লে ইনলাইন ব্লকও সেম কাজে ইউজ করা হয়, কিন্তু আপনি চাচ্ছেন এটাকে মাঝখানে নিতে বা কোনোখানে মুভ করতে, তখন আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করবেন। যখন আপনি মুভ করতে চান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। না, আমি আপনি যদি নামটা বলতে পারতেন হয়তো বলতে পারতাম, আমি মনে করতেছে না। তাই, আচ্ছা, ডিসপ্লে W3 স্কুল, আচ্ছা, সবই দিলাম।
ডিসপ্লে প্রপার্টি। আচ্ছা ফ্লেক্স এটা নতুন, এটা অনেক আগের, ঠিক আছে। এটা তো সেম কাজ করে, টেবিলের কাজ করে, হ্যাঁ, কিন্তু একটু ডিফারেন্ট হইতে পারে, একটু দেখি হবে। ডিসপ্লেজ অ্যান এলিমেন্ট অ্যাজ অ্যান ব্লক লেভেল ফ্লেক্স কন্টেইনার, ওই একই কাজ করে, টেবিলের কাজ করে। আচ্ছা এই ক্ষেত্রে যদি আমি ফ্লোট লেফট দেই, সে ডিসপ্লে ইনলাইনের কোনো কোণায় ধরবে না, আর এখানে রাইট দিয়ে দিলে টেক্সট এলাইন সেন্টারের কোণায় ধরবে না। ওকে, আচ্ছা এটাকে ডানে নিয়ে আসলাম, আসার পরে আমাকে কি করতে হবে, উপরে নিচে একটু গ্যাপ আছে তাই না, তো ব্যাকগ্রাউন্ডটা একটু ছড়ায় দিই উপরে নিচে, প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, 0 ডানে বামে নাই আর কি, চলে। আচ্ছা আবার একটা জিনিস দেখেন, এখানে ডিজাইনে ডানে অলওয়েজ একটা গ্যাপ, বামে অলওয়েজ একটা গ্যাপ, এটাকে একটা সেন্টার এরিয়ার মধ্যে রাখে। তো টপ মেনুটাকে আমি একটা সেন্টার এরিয়ার মধ্যে রাখলাম, সেন্টার এরিয়া, যেটার দুই পাশে খালি থাকবে আর মাঝখানে থাকবে। আচ্ছা সেন্টার এরিয়া যেটা, এটার দুই পাশে মানে উইথ কমায় দিবেন আর কি, 95% করেন, আর মার্জিন অটো করেন যাতে মাঝখানে চলে আসে, এই উইথটা নিয়ে এসে। ঠিক আছে, এখন এগুলার প্রত্যেকটার মাঝখানে একটা করে বার আছে, কি আছে, বার মানে কি, বার মানে হচ্ছে এটা, এটাকে বার বলা হয়, এই যে লম্বা দাগ, এটাকে এল বলা হয় না, কিন্তু এল একটু ছোট, কি বলা হয়, বার। বারটা ওই আপনার কিবোর্ডেই থাকে, এন্টারের উপরে বা ডান বা বাম পাশে। এখন আমরা প্রত্যেকটা এলআই এর পরে একটা করে বার অ্যাড করব, আফটার কন্টেন্ট বার। প্রত্যেকটা এলআই এর পরে কি করব, কন্টেন্ট বার অ্যাড করব, প্রত্যেকটা পরে একটা করে বার চলে আসবে। এগুলো আসছে ঠিকই, কিন্তু এই যে কালার ঠিক নেই, কালারটা ঠিক করেন, এখানে কালার দেন সাদা। এভাবে না, ঠিক আছে। এখন আচ্ছা এখন খালি এগুলোর মধ্যে একটু গ্যাপ ক্রিয়েট করতে হবে, একটু প্যাডিং দেন, প্যাডিং না মার্জিন দেওয়া বেটার হবে, কারণ এখানে কোনো হোভার ইফেক্ট নাই। হোভার ইফেক্ট আছে নাই, যার কারণে প্যাডিং এর যেতে মার্জিন দেওয়াই বেটার হবে। আমরা লেখাতে মাউস নিলে ক্লিক করা যাবে, আদারওয়াইজ ক্লিক করা যাবে না। যেগুলোতে হোভার ইফেক্ট আছে, যেমন এই যে এটা পুরাটা জুড়েই কি হবে, প্যাডিং হবে, এটা তো কোনো হোভার ইফেক্ট নাই। তো মার্জিন করার জন্য এলাই, একটা এলাই থেকে আরেকটা এলাই দূরত্ব ক্রিয়েট করেন, মার্জিন রাইট 10 পিক্সেল, একটা থেকে আরেকটা দূরে সরে যাবে। আর এই যে বার, এই বারগুলোর আবার বাম পাশে একটু গ্যাপ ক্রিয়েট করবে, মার্জিন রাইট, মার্জিন লেফট 10 পিক্সেল। আফটারটার বার যেটা, ওটা বামের দিকে একটু গ্যাপ ক্রিয়েট করবে, আর পুরো এলাইটা ডান দিকে একটু গ্যাপ ক্রিয়েট করবে সরে যাওয়ার জন্য, ঠিক আছে। এবার আচ্ছা একদম যে লাস্টেরটা, এটা তো থাকবে না, থাকবে। এটার জন্য আমরা এই সেম জিনিসই কপি করব, খালি এখানে লিখবো লাস্ট চাইল্ড, কি লিখবো, লাস্ট চাইল্ডে, এগুলো তো চেঞ্জ করবো না, এখানে কন্টেন্টটা খালি করে দেন, লাস্ট চাইল্ডে কন্টেন্ট খালি থাকবে। ওকে, বুঝতে পারছেন? ও আসে তো না, আচ্ছা এরকম হওয়ার কথা না, তারপর একটু চেক করে দেখি আমি, লাস্ট চাইল্ড। আচ্ছা আমি এটাকে যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, আফটার ঠিক আছে কাজ করতেছে, লাস্ট চাইল্ড কন্টেন্ট, ওকে ইয়েস সরি, আফটারে লাস্ট চাইল্ড দিতে হবে, বলেছি আফটারে লাস্ট চাইল্ডটা, ঠিক আছে। লাস্ট চাইল্ডের আফটার, বারবারই ভুল করতেছি,
লাস্ট চাইল্ড হয়ে ওইটার আফটারে কোনো কন্টেন্ট হবে না, ঠিক আছে? একদম শেষের লাস্ট চাইল্ড যেটা, ওটার কোনো আফটারে কন্টেন্ট হবে না। এই আচ্ছা, এই হচ্ছে আমাদের টপ মেনু। এটার ফন্ট ঠিক আছে? ফন্ট ঠিক নাই। এটার ফন্ট কোনটা পাচ্ছি একটু দেখে আসেন। ফন্টের নাম কি? জর্জিয়া। জর্জিয়া রেগুলার, এটারে জর্জিয়া রেগুলার বানায় দেন। বডিতে যত ফন্ট থাকবে সবগুলো ফন্টের নাম করে দিলাম আমি। জর্জিয়া দিয়ে দিই। ওটা যখন ফন্টের নাম দেখবেন ওই ফন্টটা আপনি ইউজ করতে পারেন। আপনি এখানে ফন্ট ফ্যামিলি জর্জিয়া দিতেছেন কারণ ম্যাক্সিমাম জায়গায় জর্জিয়া লাগবে। কোনো জায়গায় না লাগলে বা অন্য কোনো ফন্ট চেঞ্জ হলে ওটা চেঞ্জ করে নেবেন নিচে। হ্যাঁ, শুধু ওইটুকুতে চেঞ্জ করে নেবেন। এই যে চেঞ্জ হয়ে গেছে ফন্টের এটা লুকটা চেঞ্জ হয়ে গেছে। এতটুকুতে কোনো ডিফিকাল্টি ফেস করবেন বলে আমার মনে হয় না। আচ্ছা, এটাকে রেসপন্সিভ কিভাবে করবেন? এটা তো এরকম থাকবে, যখনই এটা এরকম আসবে নিচে নেমে যাচ্ছে না, এটাকে একটা কাজ করেন, এটাকে কত পিক্সেলের নিচে নামতেছে আপনি এটাকে 460-এর জন্য ঠিক করেন। 460-এ গেলেই এটা একটা নির্দিষ্ট শেপ পেয়ে যাবে। বুঝলেন? জুম আউট জুম ইন করলে তো রেজলিউশনই চেঞ্জ হয়ে যায়। জুম আউট জুম ইন কি ক্লায়েন্টরা করবে বা কোনো ইউজার করে? একটা সাইট সুন্দরভাবে রেসপন্সিভ না, এই জায়গায় ঠিক হবে, কেন হবে না? এটার কথা বলতেছেন, এই যে জুম আউট, এটা তো ইউজাররা করবে না। আপনি নিজে একটা প্রবলেম ক্রিয়েট করে বলতেছেন এটা এরকম হবে না তো কখনো। আমাদের নর্মাল অবস্থায় যে স্ক্রিনটা থাকবে এটা এই অবস্থায় আপনি 360 নিয়ে পরে কাজ করবেন। আপনি জুম আউট করলে তো হবে, জুম আউট করলে তো রেজলিউশনই চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু আর 360 নাই, এটা তো 360 নাই, এটা হয়তো এখানে 360 শো করতেছে কারণ আমরা এটাকে এই পজিশনে রাখছি। বাট জুম ইন করে তো আপনি মানে এটার সাইজটাই আরো বাড়ায় দিচ্ছেন, বুঝলেন? নাই জুম ইন করলে কি হয়, আরো কমে যাবে এটা, তাই না? এটা তো আর 360 থাকবে না। জুম আউট করলে তো এটার রেজলিউশন বেড়ে যাবে। হ্যাঁ, জুম ইন জুম আউট করে কখনোই রেজলিউশন চেক করবেন না, এটা হচ্ছে কথা। জুম ইন জুম আউট করে রেজলিউশন চেক করলে আপনি 360-এ ঠিক করলেন, জুম আউট করলে যে এটা চেঞ্জ হবে এটা তো জানা কথা, তাই না? জুম আউট করলে আপনি চাচ্ছেন না জুম আউট, হলো? হবে না তো। আমি এই অবস্থায় থাকতেছি, এই অবস্থা থাকার পরে হ্যাঁ সেই অবস্থায় কাজ করব। আপনি এখন এখানে আসছে মনে করেন যে 1024 পিক্সেল, আপনি জুম ইন করার সাথে সাথেই তো পিক্সেলটা বেড়ে যাবে, তাই না? ওইটার চিন্তা করে তো লাভ নাই, জুম ইন কখনোই কেউ করবে না, বুঝতে পারছেন এখন? আচ্ছা, জুম ইন করে যদি আপনি এভাবে চেক করেন পারফেক্ট এটা তো পাবেন না। হ্যাঁ, রাইট। আচ্ছা, এখন 360-এর জন্য আমি কাজ করবো, সেজন্য @media দিলাম, অল দিলাম, এন্ড দিলাম, ম্যাক্স উইথ দিলাম। 360 পিক্সেলে গেলেই এটা কাজ করবে। 36 হয়ে গেছে। আচ্ছা, 360। আচ্ছা, 360 পিক্সেলে যাওয়ার পরে যে মেইন মেনুর এলআই গুলা থাকবে এগুলার ফ্লোট লেফট হবে না, ফ্লোট নান হয়ে যাবে, মার্জিন রাইটও 0, কোনো মার্জিন থাকবে না। একটা জিনিস, ইউএলটাও নিয়ে আসেন, এটারও কোনো ফ্লোট রাইট হবে না, এটাও ফ্লোট কি হবে, নান হবে, মানে সবই বাদ দিয়ে দিলাম। এই অবস্থায় গেলে আমাদের সব নিচে নিচে চলে আসবে। আর কি, এই যে ডান পাশের এগুলো বাদ দিয়ে দেন, এগুলো দেখতে ভালো লাগতেছে না এই অবস্থায়, লাগতেছে না। তো এখানে এটাকে কপি করেন, কপি করে নিয়ে আসেন, যেটার কারণে হয়েছিল ওইটাই নিয়ে আসেন। এখানে কন্টেন্টটা খালি করে দেন,
কালার টালার এগুলো ফ্যাক্ট না। আচ্ছা, এখানে মার্জিন লেফট 0 করে দেন, কারণ এখানে মার্জিনটা ঝামেলা করবে। ঠিক আছে, আছে। প্রত্যেকটাকে মাঝখানে নিয়ে আসবেন। কিভাবে? ইউএল এ টেক্সট এলাইন সেন্টার করেন, যেহেতু এখন আর কোনো ফ্লোট নাই। কি করবেন? টেক্সট এলাইন সেন্টার করেন। আর ডিসপ্লে ইনলাইন দরকার নেই, এমনি মাঝখানে থাকবে। ডিসপ্লে ইনলাইন তো করে ডানে ডানে আনার জন্য। আমরা কি এখন ডানে ডানে আনতে চাচ্ছি? চাচ্ছি না। আর কি করবেন? প্রত্যেকটা ইউএল এর প্রত্যেকটা এলাইন নিচে একটা মার্জিন বটম করেন, যাতে একটার চাইতে আরেকটা দূরত্বটা একটু থাকে। 10 পিক্সেল করেন, মার্জিন বটম 10 পিক্সেল করলে একটার চাইতে আরেকটা একটু দূরে সরে যাবে, দেখতে সুন্দর লাগতেছে। খুব বেশি কষ্ট করতে হয়েছে? হয়নি। এইভাবে কাজ করবেন রিল্যাক্স মোডে, খুব ইজিলি। আচ্ছা, এরপরে আমাদের কাজ হলো এই দ্বিতীয় অংশটা করা। কি করা? দ্বিতীয় অংশটা করা। এটা দেখতে একটু কঠিন লাগবে। দেখেন, এখানে আপনার মানে মাথায় কোশ্চেন আসবে, এই জায়গার মধ্যে নিচে যে দাগগুলা, এই যে না না একটা দাগ আছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন? হালকা একটা দাগ আছে। হোভার করলে ওই দাগটা চেঞ্জ হয়ে যেতেছে প্রত্যেকটা নিচে। এটা তো কঠিন লাগতে পারে, অত কঠিন কিছু না। দেখেন, করব তো এটার জন্য আমি নেই হেডার টপ নিছি, তো এবার একটু চেঞ্জ করে আমি হেডার বটম, হেডার বটমের ভিতরে আবার সেন্টার এরিয়া। আচ্ছা, সেন্টার এরিয়ার ভিতরে দুটো অংশ, একটা হচ্ছে লোগো আর একটা কি মেইন মেনু। আমি চাচ্ছি লোগোতে ক্লিক করা যাবে, সো এ নিব, এর ভিতরে এমজি নিব। ইমেজেসের ভিতরে এখন এই যে এখানে লোগোটা আছে, লোগোটা একটা ইমেজ আকারে নেবেন। কি আকারে? কোনো ইমেজ আলাদা করার জন্য। যেমন আমি এই যে কম্পিউটারটা দেখতেছেন বা এটা মনিটরটা দেখতেছেন, এটাকে আমি একটা ইমেজ আকারে সেভ করব। কিভাবে? না, কাটবো না। তাহলে ফটোশপে কাজ করতেছি কেন? ফটোশপে কাজ করার মেইন উদ্দেশ্য কাটা লাগবে না, এটা এমনিতে আলাদা করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুভ করা যাবে। এই যে দেখতেছেন, এটার নাম কি? মুভ টুল দিয়ে প্রথমে যে কাজটা করবেন, ফটোশপ ওপেন করবেন, এই ডিজাইনটা যখন আপনি কাটবেন কোন ইমেজ, মুভ টুলে ক্লিক করবেন, করে এখানে অটো সিলেক্ট করে নেবেন। এখানে গ্রুপ থেকে গ্রুপ করা থাকবে, এখানে লেয়ার করে নেবেন, আর এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এগুলো সিলেক্ট করে নেবেন। কি কি করবেন? অটো সিলেক্ট, লেয়ার, শো ট্রান্সফর্ম, এগুলো তিনটা করে নেবেন। করার পরে যেখানে ক্লিক করবেন ওই লেয়ারে চলে যাবে। যখন লেয়ারটা বাদ দিবেন, দেখছেন এটা আলাদা, এটা আলাদা অংশ। এখানে ক্লিক করবেন, এতটুকু হচ্ছে আলাদা অংশ, এতটুকু কি আলাদা অংশ। যখন আপনি এই কালোতে ক্লিক করবেন, এতটুকু আলাদা অংশ। মানে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করা যায়, এই জন্য ফটোশপের ফাইল আপনাকে দিবে ক্লায়েন্ট। এখন আপনি এটাকে পুরোটাকে আলাদা করবেন কিভাবে? দেখেন, এটা হচ্ছে মাঝখানের টুকু, এটা হচ্ছে এটা। এখন আপনি চুজ করেন যে কোন এই সবগুলো মিলে কোনটা। এই যে মনিটর দেখছেন, একটা ফোল্ডার করা, একটা ফোল্ডার করা, এটাকে বলা হয় গ্রুপ, এগুলাকে বলা হয় লেয়ার, এটাকে কি বলা হয়? গ্রুপ। আপনি যখন এখানে গ্রুপ সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন, দেখেন কোনটা সিলেক্ট হয়? কোনটা? মনিটর সিলেক্ট হয় না, কিন্তু মনিটর সিলেক্ট হওয়াটা উচিত ছিল, কারণ এটা গ্রুপের নাম হচ্ছে মনিটর। ও কি করতেছে? মনিটরের কন্ট্রোল যে গ্রুপে আছে ওটাই ডাইরেক্ট চলে গেছে। এই জন্য আমরা গ্রুপ সিলেক্ট না করে লেয়ার দিব, ক্লিক করব, দেখবো এটা এক্স্যাক্টলি কোন গ্রুপে আছে। কোন গ্রুপ? মনিটর। মনিটরের চোখ বন্ধ করে দেন, মনিটর চলে যাবে। আচ্ছা, এটা আছে মনিটর নামের একটা গ্রুপের মধ্যে। এই মনিটরটা আলাদা করার জন্য আমি চোখ বন্ধ করে খুলে দেখবো আসলে পুরোটা যায় কিনা। যতটুকু আলাদা করবো অতটুকু যাচ্ছে আসতেছে কিনা। এটাকে আলাদা করার জন্য অনেক অনেক ওয়ে আছে, আপনাদের জাস্ট একটা ওয়ে দেখাবো যেটা সবাই ইউজ করে। এটাই তো আলাদা করবো মনিটরটা। অলটা প্রেস করে ধরে এটা চোখে ক্লিক করবেন, বাকি সব চলে যাবে। অলটা প্রেস করবেন, অলটা বুঝেন তো, কিবোর্ডের স্পেসের বাম পাশে ডান পাশে থাকে। অলটা প্রেস করে ধরে মনিটর বা যেটা আলাদা করবেন ওটাতে ক্লিক করবেন, দেখেন কি হয়, চারপাশে সব চলে যায়, খালি মনিটরটা থাকে। এখন আপনি এই যে উপরে ইমেজ দেখতেছেন, ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করে ট্রিম করবেন। ট্রিম বলতে কি বোঝায়?
আপনার পুরো একটা ওয়েবসাইটে অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো বাদ দিতে চান, কিংবা কিছু খালি স্পেস আছে, খালি স্পেস রাখতে চান না, তখন আপনি ট্রিম করবেন। এটা পিএইচপি ল্যাঙ্গুয়েজে বললাম আর কি, পিএইচপি ল্যাঙ্গুয়েজে ট্রিম। ইমেজে ক্লিক করে ট্রিম করবেন, ট্রিম করে ওকে দিবেন, অন্য সব চলে যাবে, আশপাশে যত কিছু স্পেস ছিল সব চলে যাবে, খালি মনিটরটা থাকবে। আরেকবার দেখাই, পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য এটা হচ্ছে হিস্টোরি। এটা কি হিস্টোরিতে গিয়ে একদম উপরে গিয়ে আবার ডিজাইনটা ওপেন করেন। এবার আপনি আপনার মনিটরে ক্লিক করেন, দেখেন শুধুমাত্র এতটুকু সিলেক্ট হয়েছে, এতটুকু তো আমরা বাদ দিব না, আমরা তো টোটাল মনিটরটা নেব। তো অলটা প্রেস করে এই মনিটরের গ্রুপে ক্লিক করবেন। যদি আপনি চাইতেন শুধুমাত্র এতটুকু আলাদা করবেন, তাহলে জাস্ট অলটা প্রেস করে ধরে এটাতে ক্লিক করতেন, তাহলে অন্য সবগুলোর চোখ বন্ধ হয়ে যাবে। অন্য সবগুলোর কি চোখ বন্ধ হয়ে যাবে। চোখ দিয়ে বুঝাচ্ছে এটা আসলে অনেক একটা নাম আছে, আমি জানি না, চোখই মনে রাখেন, ঠিক আছে। এই লেয়ারটা জাস্ট ভিজিবল রাখার জন্য অলটা প্রেস করে ধরে এটাতে ক্লিক করবেন, অন্য সব ইনভিজিবল হয়ে যাবে, এটা ভিজিবল থাকবে। এবার আপনি ইমেজ থেকে ট্রিম করে নেবেন, অন্য সব চলে যাবে এটা ছাড়া। ফাইল থেকে সেভ ফর ওয়েব দিবেন, কি দিবেন, কারণ এই সেভ ফর ওয়েব দিলে কোয়ালিটিটা ঠিক থাকবে ওয়েবের জন্য। ক্লিক করে এইখানে সিলেক্ট করবেন পিএনজি 24, নরমালি জেপিইজি সিলেক্ট করা থাকে, এখানে কি সিলেক্ট করবেন, পিএনজি 24 সিলেক্ট করবেন। পিএনজি 24 সিলেক্ট করে তারপর আপনি সেভ দিবেন, মনে থাকবে। আপনি যদি চান এটা সাইজটা একটু কমাবেন, কি করবেন, এটা সাইজটা একটু কমাবেন। সাইজ কমানোর জন্য এখানে কিছু অপশন থাকার কথা। না এই সাইজ না, এই সাইজ না, আমি চাচ্ছি এটা 2 এমবির একটা ফাইল, এটাকে আমি আরো কমাবো, 500 এমবিতে নিয়ে 500 কেবিতে নিয়ে আসবো। সেটার জন্য এখানে একটা অপশন থাকার কথা। এটা ফটোশপ CS6 এ এখানেই থাকে, এই জায়গায় থাকে। না না না, সেভে ক্লিক করলে পরে আসবে, এটা তো ভুল কথা। যে সেভ করতে বলতেছে আপনাকে, এখানে থাকে অবশ্য নিচে এই যে কোয়ালিটি পার্সেন্টেজ, এই যে পাইছি, ঠিক আছে। পার্সেন্টেজ যদি আপনি 50% দেন, না না এটা 50% দিলে আবার রেগুলার সাইজ কমে যাচ্ছে। কোথায় এটা, এটা এটা হচ্ছে আপনার কতটুকু বড় হবে কতটুকু ছোট হবে, জুমিং আর কি, এটা না। এখানে আপনার ওই একটা স্লাইডার টাইপের কিছু একটা থাকে, টেনে বড় করা যায়, ছোট করা যায়, এগুলা এগুলা এটা এটা কোয়ালিটি লেখা থাকে, বাট একটা টানার মতো অপশন থাকে। যাই হোক, এটাতে নাই, এই ফটোশপের ভার্সনটাতে নাই, থাকলেও আসলে অ্যাক্টিভেট করে নিতে পারবে। তো আপনাদের ওই কোয়ালিটিটা কখনো কমানো লাগবে না, কোয়ালিটি কমাইলে ক্লায়েন্টের ওয়েবসাইটে এটা ব্লার শো করবে। এটা সাইডে, এটা এটা আচ্ছা হ্যাঁ, এই যে এটা, ঠিক আছে। এটাতে আপনি কোয়ালিটি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এখানে এটা সাইজ কত, 56 কেবি, আবার পিএস লেখা কেন, 56 কেবি পিএস মডেম। আচ্ছা এগুলোতে না যাই, আমরা আমরা ডাইরেক্ট সেভ করবো, ঠিক আছে, এগুলো আমাদের কাজের অংশ না। এটা হলো যদি কখনো 2 এমবি 3 এমবির ফাইল হয়, সেক্ষেত্রে সাইজটা কমানোর জন্য কাজ করে। এটা আমরা ফটোশপ ছাড়াও রিসাইজিং করে নিতে পারবো অন্য সফটওয়্যার দিয়ে। ইমেজেসের ভিতরে আমি লোগো ডট পিএনজি নামে সেভ করতেছি। ও সরি, এটা তো লোগো না, এটা তো মনিটর। মনিটর আলাদা করতে পারবেন এখন। আমরা কোনো একটা টেক্সটেও ইমেজ আকারে সেভ করতে পারবো। যেমন এখানে মূলত ওরা এই লোগোটাকে টেক্সট আকারে সেভ করছে, আমরা ইমেজ আকারে সেভ করব। এখানে টি দেখলে বুঝবেন এটা টেক্সট। কি এটা টেক্সট, এটা চোখ বন্ধ করে এটা যাচ্ছে। আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে রিভলিউশনে এটা উপরের টুকু আর নিচের টুকু দুটাই লাগবে, তাই না? দুটা মিলে আমাদের একটা লোগো। আমরা এটা যে গ্রুপটা আছে এটাই আলাদা করব। অলটা প্রেস করে এখানে ক্লিক করলাম, জাস্ট এটাই আছে, বাকিগুলো নাই। এবার ইমেজ থেকে ট্রিম করে নেন,
জাস্ট এতটুকুই আছে। এবার ফাইল থেকে সেভ করেন, সেভ ফর ওয়েব। এটাকে লোগো ডট পিএনজি নামে সেভ করতেই পারি, পারি না? পারি। আর কোনো ইমেজ আছে বলে মনে হয় না। আপনারা অনেক মানে যারা নতুন নতুন পিএইচডি এইচটিএমএল শেখে তারা অনেকে কি করে প্রত্যেকটা সেকশন ইমেজ করে রাখে। এই লেখাটাও ইমেজ, এই লেখাটাও ইমেজ, ঠিক আছে? এগুলো তো লেখার জন্য দিচ্ছে, তাই না? ক্লায়েন্ট যাতে পরে লেখাটা চেঞ্জ করতে পারে। যদি ইমেজ দিয়ে রাখেন, ক্লায়েন্ট পরে চেঞ্জ করতে পারবে? পারবে না। শুধুমাত্র যেগুলো ইমেজ দরকার, মানে এটা না হলে হবেই না, এটা এইচটিএমএল সিএসএস দিয়ে করা একদমই পসিবল না, ওইটাই শুধুমাত্র ইমেজ দিয়ে করবেন। ওকে, আচ্ছা। জাস্ট এই যে দেখেন, এটা কিন্তু আমরা ইমেজ দিয়ে নিছি। কেন? কারণ ক্লায়েন্ট এখানে কখনো কোনো টেক্সট ইউজ করবে না, এখানে ইমেজ ইউজ করবে। ওর নিজের একটা লোগো থাকবে, ক্লায়েন্টের পার্সোনাল একটা লোগো থাকবে, সেটা তো টেক্সট ফরম্যাটে থাকবে না। কি ফরম্যাটে থাকবে? ইমেজ ফরম্যাটে। সেজন্য আমি লোগোটাকে ইমেজ বানিয়ে নিছি। এটা তো একটা ইমেজ। এটা কি ইমেজ? এখানে একটা ইমেজ থাকবে আর কি, যার কারণে এটা ইমেজ আকারে নিব আমরা। এখানে একটা ইমেজ থাকবে, বোঝা যায়। এখানে একটা ইমেজ থাকবে, সো এটা আমরা ইমেজ আকারে নিব। এখানে সাইজ দিয়ে দিচ্ছি, ইমেজের সাইজ কত হবে? হ্যাঁ, এগুলো কেটে নিব, কেটে না ওই টিম করে নিব আর কি। আচ্ছা, আপনাদের এখন বিভিন্ন টুলস সম্পর্কে একটু পরিচিত করাই। আপনারা তো বুঝতে পারছেন যে এখানে আমরা আলাদা আলাদা করে করে এখানে বসাইতেই পারি, পারি না? ইজি জিনিস, আগে যেভাবে করছি ওইভাবেই। ফটোশপের ডিজাইন থেকে এস্টিমেল করা খুব একটা কঠিন কিছু না, খালি ডিফারেন্স হচ্ছে ইমেজগুলো কেটে নিতে হয় এইভাবে। এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার মার্কিং টুল। এটাতে কিছু একটা সিলেক্ট করে কপি করা যায়, ঠিক আছে? এখানে কপি হচ্ছে না কারণ অনেক কাজ করে ফেলছি। এখানে একটা জিনিস এসকেপ করে পরে কাজ করতে হবে। আচ্ছা, লেয়ারের লকটা কোনটা? কোথায় দেখতেছেন লক? এটা এটা লক তো সরানোই আছে। ও রাইট, না আমি দেখতেছি এখানে কোনো তালা নেই। তালা থাকলে এখানে শো করে, ডানে শো করে। না, কোথাও তালা দেওয়া নেই। এই ব্যাকগ্রাউন্ডটা খালি তালা দেওয়া, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের তালাটা ছুটে নেন, ডাবল ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে তালা ছুটে যাবে। আবার ডাবল ক্লিক করবেন। ও না, ডাবল ক্লিক করলে দেখি আসে না, আসে না। ঠিক আছে, ব্যাকে যাওয়ার দরকার নেই। এখন আমরা যদি এটা কি করতে চাই, এটাকে ডিলিট করতে চাই, ডিলিট হয়। এখন ডিলিট হচ্ছে, হচ্ছে। লেখাটা যদি চেঞ্জ করতে চাই, এখানে একটা টেক্সট টুল আছে, দেখছেন? টেক্সট টুল দিয়ে সিলেক্ট করে পরে আমরা লেখাগুলোকে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ হয়, এই যে লেখা ডিলিট হচ্ছে। তো এটা হচ্ছে টাইপ টুল, আর এটা দিয়ে মূলত মুভ করা হয় কিছু। কি করা হয়? এটা দিয়ে মূলত কিছু একটাকে মুভ করা হয়, ঠিক আছে? কোনো কিছু, কোনো লেয়ারকে আপনি মুভ করতে পারবেন, দেখছেন? এটা দিয়ে কি করে? এটা দিয়ে একটা নির্দিষ্ট জিনিস এটার মতো করে খালি আঁকা বাঁকা করে সিলেক্ট করা যায়। এটার কাজই করে, সেম কাজ করে। এটা দিয়ে কোনো একটা নির্দিষ্ট কালার আমরা সিলেক্ট করতে পারবো। পুরা সাদা কালারটা সিলেক্ট হয়ে গেছে, ডিলিট করলে আবার তালা লেগে গেছে বোধহয় কোথাও। যাই হোক, এটা দিয়ে কিছু একটা সিলেক্ট করা, যেমন আমরা এটা সিলেক্ট করতে পারতেছি। could not complete your request because the pixel in his type layer cannot be edited. Okay, বুঝি নাই। এটা কথা বলতেছেন? এটা দিয়ে তো আমরা সিলেক্টই করলাম। আচ্ছা, যাই হোক, এই যে একই অবস্থা। আমাদের ফটোশপে খুবই উইক, ফটোশপ কখনো ট্রাই করে দেখি না। আচ্ছা, তো এইখানে এই যে এটা দেখতেছেন, এটা দিয়ে মূলত ক্রপ করে। কি করে? ক্রপ করে। আপনি নির্দিষ্ট একটা জিনিস এতটুকু থেকে এতটুকু কাটবেন, একদম স্ট্রেট কেটে ফেলবেন। এতটুকু সিলেক্ট করে জাস্ট একটা এন্টার দিবেন, এটা কেটে যাবে, ঠিক আছে? কি করবে? কেটে যাবে। এটাকে বলা হয়
ক্রপ টুল, ক্রপ টুল এটা দিয়ে কাটে, ক্রপ মানে কাটা। আপনি যদি চান একটা নির্দিষ্ট যে এটা সিলেক্ট করে ডোন্ট ক্রপ, আচ্ছা এতটুকু আপনি কাটবেন, এতটুকু সিলেক্ট করে জাস্ট একটা এন্টার দিবেন, কেটে যাবে। এখন আপনি সেভ করতে পারবেন। এটা কি বলা হয়? ক্রপ টুল। এটা হচ্ছে ওই যে বাচ্চা ছেলেদের ওষুধ খাওয়া না, ওটা আর কি। এটা দিয়ে কালার সিলেক্ট করে, কালার, কালার ড্রপার, আই ড্রপার আর কি, কালার পিকার এটা। আচ্ছা এটা সম্পর্কে একটু পরিচিত হইতে হবে। এটা হচ্ছে রাবার, রাবার বুঝি তো? ইরেজার আর কি, ইরেজার, রাবার না ইরেজার, ইরেজ করে কোনো কিছু। এটা আমি নতুন করে আরেকবার ওপেন করি, তাহলে ঠিক হয়ে যাবে। এখন একই অবস্থা। আচ্ছা ইরেজার দিয়ে কি করে মূলত? কিছু একটা মোছে, আপনি এখান থেকে কিছু মুছতে পারবেন। আমি একটু ট্রাই করে দেখি। লেয়ারটা আমি একটু করে দিই, এই যে। আচ্ছা এই সমস্যাগুলো কেন হচ্ছে? সমস্যাগুলো হচ্ছে লেয়ারের জন্য, ঠিক আছে? আমি একটা লেয়ারে যখন ইরেজ করতেছি আরেকটা লেয়ার প্রবলেম করতেছে, ঠিক আছে? আরেকটা লেয়ার ওকে মুছতে দিচ্ছে না, মানে পারমিশনটা গ্র্যান্ট করতেছে না। এই লেয়ারের ক্ষেত্রে এই সমস্যাগুলো করে। আপনি যদি কিছু মুছতে চান আগের লেয়ারটাকে কি করবেন? আলাদা করে নেবেন, পরে মুছবেন, ঠিক আছে? এই কাজগুলো করবেন আপনি আলাদা করে। একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ারে কাজ করতে গেলে একটু সমস্যা হয়, লেয়ার আলাদা করে পরে কাজ করবেন। আচ্ছা আমি একদম মেইন জায়গায় চলে যাই, একদম পরে এটাতে চলে যাই। আচ্ছা ওকে। তো আমরা এখন প্রথমে এই লোগোটা শো করাতে চাচ্ছি, বাম পাশে একদম বামে এই লোগোটা শো করবে। ইমেজের ভিতরে কি নামে সেভ করছি? logo.png। এটাকে একটু, আচ্ছা এইখানে আপনি আপাতত হ্যাশ দিয়ে রাখেন, যে লোগোতে ক্লিক করলে হ্যাশ হবে। আর মেইন মেনুতে এখান থেকেই কপি করে নিয়ে আসি। আচ্ছা মেইন মেনুর কিছু এলিমেন্ট লিখি আমি। প্রথমত লেখা আছে হচ্ছে হোম পেজ, স্টাইল ডেমো, ফুল উইথ, পোর্টফোলিও, গ্যালারি, ড্রপ ডাউন। হোম পেজ, স্টাইল ডেমো, হোম পেজ, স্টাইল ডেমো। আপনি মনে করতেছেন এখানে তো সব বড় হাতের, আমি ছোট হাতে লিখতেছি কেন? সিএসএস দিয়ে বড় হাতের করব। আচ্ছা ফুল উইথ, পোর্টফোলিও, গ্যালারি হয়নি? ও সরি, এখানে স্পেস দিয়েছিলাম একটা। এখানে 3 নম্বরটা কি হবে? হুম, ও সরি। স্টাইল ডেমোর পর হচ্ছে আপনার ফুল উইথ, পোর্টফোলিও, গ্যালারি। আচ্ছা হইলো, এবার আমরা একটু রিলোড দেই। আসছে? আসছে, আচ্ছা। তো আমি লোগোটাকে, লোগোটার এটা দুইটারই একটা ব্যাকগ্রাউন্ড থাকার কথা। সাদা নাকি? হ্যাঁ সাদা, আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। হ্যাঁ ও রাইট, ড্রপ ডাউন। আচ্ছা এবার এটাকে বামে রাখবো, আর এটাকে কি করব? টানে নিয়ে যাব। লোগোটাকে বামে রাখবো, আর মেইন মেনুটাকে ডানে নিয়ে যাব। বামে ডানে। এবার কি করব? মেইন মেনুর যে ইউএল এলআই গুলো আছে এগুলাকে বামে বামে নিয়ে আসবো।
আচ্ছা, এবার এগুলাকে আমি প্রত্যেকটাকে বড় হাতের করে ফেলবো, ক্যাপিটাল ক্যাপিটাল করে ফেলবো। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এটা করলে কি হয়, সব বড় হাতের হয়ে যায়। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আর এই প্রত্যেকটার ফন্টের কালার কি হবে, ফন্টের কালার কিভাবে দেখবেন আপনি বুঝতেছেন না এখানে কি কালার, এবার এটাতেও ধরতে পারতেছেন না। এখানে ক্লিক, ফটোশপে গিয়ে টেক্সট টুল সিলেক্ট করে যেটা আছে ওটাতে ক্লিক করবেন, ওকে দিবেন, এইখানে কালারটা আসবে কোথায়, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এই জায়গার মধ্যে আপনি কালার করতে পাবেন, কালার এটা। আর টেক্সট ডেকোরেশন হ্যাশ ওয়ান, রাইট। আচ্ছা, টেক্সট ডেকোরেশন, ডেকোরেশন নান। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা টাইটেল দিই আমাদের ওয়েবসাইটে, টাইটেল হইতে পারে রেভেলেশন ফ্রি পিএইচডি ওয়েবসাইট টেমপ্লেট। ফ্রি পিএইচডি ওয়েবসাইট টেমপ্লেট, এই। আচ্ছা, তো এগুলো তো ঠিকঠাক ভাবে ডানে আসছে বামে আসছে, এবার পজিশনগুলো ঠিক করি, প্লাস এখানে বামে একটু গ্যাপ আছে, এই গ্যাপগুলো আমরা মার্জিন দিয়ে করবো না, কি দিয়ে করবো, প্যাডিং দিয়ে করবো। প্যাডিং কখন কাজ করে, যখন ডিসপ্লে ব্লক করা থাকে তখন। প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল দেন, বেশি দূরে চলে গেছে, উপরে নিচে ডানে বামে সব দিকে 10 পিক্সেলই করেন, ঠিক আছে এবার। আচ্ছা, ওকে, এবার প্রত্যেকটারই এই যে এ দেখতেছেন, প্রত্যেকটারই একটা বর্ডার বটন দেন, E3 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 গ্রে কালারের কোড আসলে এটা আরো আছে, একটু দেখে আসি আমরা এখানে কালারটা কি দিছে ওরা। এটা ইউজ করছে, এখানে ক্লিক করার সাথে সাথে কালারটা চলে আসছে, না কালারটা আসে নাই, সরি। একটু এটা ওপেন করে নিব, ওপেন করে এখান থেকে আমরা ইবি ইবি ইবি, এটা না, আমরা একটু গাঢ় করে নিব, একটু আর একটু ডিপ নিব যাতে বোঝা যায়। সিসি সিসি সিসি, এটা খুব গাঢ় টাইপের একটা গ্রে কালার আসছে। ও রাইট, সরি, কালার দিলেই তো হবে না, আমাদের তো পিক্সেল ইউজ করতে হবে। এবার ঠিক আছে, এবার আপনি যে কাজটা করবেন সেটা হলো হোম, এই যে হোম দেওয়া আছে একটা হোম পেজ, এটা এলআইতে একটা ক্লাস নেবেন, যে কোনো নামে একটা ক্লাস নেবেন। তো আমি অলওয়েজ কারেন্ট বা অ্যাক্টিভ যে কোনো নামে একটা ক্লাস নেই, এই ক্লাসটাকে আলাদা করে একটা স্টাইল করবেন। মেন মেনুর ভিতরে ইউএল, তার ভিতরে এলআই না, এলআই এর বদলে আমি কি লিখবো, অ্যাক্টিভ, কারণ অ্যাক্টিভ তো এলআই এর মধ্যে আছে, এলআইটাই তো ক্লাস দেওয়া অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ এটার বর্ডার বটম করেন, বর্ডার। আচ্ছা, যেহেতু আমি এলআই করতেছি, আমি বর্ডার বটমটা তো এখানে এলআইতে দিই, তাহলে বেটার হবে আর কি। এখানে বর্ডার বটমের খালি কালারটা চেঞ্জ হবে, এই কালারটা এখানে কি দেওয়া, এখানে মূলত এটা দেওয়া, এটা এই কালারটা দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না বোধ হয়, আর একটু ডিপ করে দেই, আমি এখানে 2 পিক্সেল করে দেই, তাহলে ওই নর্মালটাকে 2 পিক্সেল করতে হবে। তো
এখানে 2 পিক্সেল গুলো আবার দেখতে ভালো লাগে না। এখানে একটা কাজ করেন, এখানে আপনি 1.5 করে দেন। এবার বোধহয় একটু ঠিক আছে আর কি, চলে মোটামুটি ভালোভাবে চলে। আর যদি আরো ক্লিন করতে চান তাহলে আপনি এখান থেকে এখন এটাকে একটু ঝাপসা করে দেন, তাহলে বোঝা যাবে ভালোভাবে। এবার বোধহয় বোঝা যায়। আর এই জিনিসটা, এই যে দেখতেছেন অ্যাক্টিভ, সেম জিনিসটা আপনি হোভারেও দিবেন। কোথায় দিবেন? হোভারেও দিবেন। যখন এলআই এর এতে হোভার করা হবে তখন, সরি এতে না, যেহেতু এলআইতে দিছি ওটা এলআইতে দিই আমি, এলআইতে যখন হোভার করা হবে, হোভার, তখন এই বর্ডারটা এটা হয়ে যাবে। হয়, এটাই মূলত ওদের মেইন কনসেপ্ট। এখন আমি একটা কাজ করি, আমি একটু প্যাডিং দিয়ে উপর থেকে একটু নামাই, পরে নিচে একটু প্যাডিং দিই। পুরো এরিয়াটার নাম কি? পুরো এরিয়া, পুরো এরিয়া, এই যে লোগো প্লাস মেনু সহ পুরো এরিয়াটার নাম কি? এটার বটম, রাইট, এটার বটম। আচ্ছা, এখন আপনি মেন মেনুর ঠিক লোগোর ঠিক আগে এখানে হেডার বটম কল করে একটা প্যাডিং দেন। হেডার বটমে একটা প্যাডিং হবে উপরে নিচে, ডানে বামে কোনো প্যাডিং নাই। ঠিক আছে, এবার আরেকটু হবে। ফন্ট সাইজটা একটু ছোট হবে। এই যে মেন মেনুর এ, বুঝলে? না না, আমি এর কথা বলছি। মেনু বানানোর সময় এতে শুধু প্যাডিং ডিসপ্লে ব্লক দেওয়া লাগে, অন্য কোথাও না, শুধু এতে। আচ্ছা, এখানে ফন্ট সাইজটা আপনি একটু কমায় দেন। নরমালি থাকে কত? 16 পিক্সেল, আমি এখানে 14 পিক্সেল করে দিলাম, একটু কমে যাবে। এবার কোথাও ঠিক আছে? আর কি অমিল লাগতেছে? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আবার এটা করলে একটু সমস্যা আছে, আমি যদি একটু কমাই সেক্ষেত্রে সমস্যাটা হইলো আপনার এই যে এই দাগটা, এই দাগটা একসাথে মিলবে না। একসাথে কি মিলবে না? আমাদের তো মিলানো দরকার। ওরা যে কাজটা করছে, ওরা করছে ইউএল এর নিচে একটা দাগ দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, প্লাস ওদের দাগের সাথে এই দাগের কোনো মিল নাই। একটু দেখেন, ওদের এই দাগের সাথে এই দাগটা একটু উপরে, এই দাগটা টোটালি ইউএল এর নিচে। আমি এটা করতে পারতাম, কিন্তু এটা করলে একটা আরেকটার উপর উঠে যাবে, যেটা ওদের ডিজাইনের মধ্যে উপরে উঠে আসে। দেখেন, আমি যদি প্রত্যেকটার নিচে যে বর্ডার বটম না দিতাম, এটা এটা যদি না দিই, এটা যদি আমি ইউএল এ দিই, সেক্ষেত্রে ওদের মতোই হয়ে যাবে। তাহলে সবগুলারই একটা বর্ডার বটম চলে আসবে। ও, বর্ডার বটমই তো দিছি না, উপরে চলে গেল কেন? আচ্ছা, একটু কি করে দেখি। বুঝি নাই। বর্ডার বটম, আমি তো বর্ডার টপ দিই নাই। টপ দিলে না উপরে যাবে, এটা তো বর্ডার বটম। টপ উপরে চলে যাওয়ার একটু কারণটা খুঁজে বের করি। এখানে আমি ইউএল এ নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি যখন এগুলাকে ফ্লোট লেফট করছি, এটার এরিয়াটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, এটার এরিয়াটা, ওই যে ব্যাকগ্রাউন্ড চলে যায় না, ব্যাকগ্রাউন্ডের হাইট ছোট হয়ে যায়। এটা কিন্তু আফটার করেন আপনি, এই যে ইউএল, এটা একটা আফটার করেন, কারণ এটা ফ্লোট লেফট করার কারণেই ইউএলটা কি করছে, হাইটটা 0 হয়ে গেছে।
আচ্ছা, এটা আফটার করেন, আফটার করার পর কন্টেন্ট খালি রাখেন, ডিসপ্লে ব্লক করেন আর ক্লিয়ার বোথ করেন। এবার ঠিক আছে, ঠিক আছে না? এবার এবার ওরা যেভাবে করছে এক্স্যাক্টলি একই রকম হয়েছে আর কি, কোনো ডিফারেন্স নাই, খালি এটা এখন কমাইতেই পারি আমরা। এখানে এই যে প্যাডিং দিয়েছিলাম, প্যাডিংটা কমাইতেই পারি আমি। কমাবো, সমস্যা নেই। এখানে প্যাডিং 10 পিক্সেল, তো আমি উপরে নিচে 10 পিক্সেলই রাখি, ডানে বামে 5 পিক্সেল করে দিই। ডানে বামে 5 পিক্সেল। আচ্ছা, এটা আপাতত জিরোই রাখি, উনি যেহেতু চাচ্ছে এটা কোনো ওই হবে না, এটা জিরো রাখি দেখি। ঠিক আছে, এবার তো ঠিক আছে। জাস্ট এটা একটু সমস্যা কোথায় লেগে গেছে আর কি, এটাতে মার্জিন ক্রিয়েট করেন আপনি, এটাতে এলআই গুলোতে মার্জিন রাইট দেন, একটু মার্জিন রাইট 5 পিক্সেল, একটা থেকে আরেকটা সরে যাবে, কিন্তু নিচের দাগটা লেগে থাকবে কারণ সবগুলো একই ইউএল এর মধ্যে। আর একটু গ্যাপ হবে মনে হয়। এবার ঠিক আছে, কিন্তু এটা এই যে দেখছেন সমস্যা কোথায়, এটার কথাই বলছিলাম আর কি, এই জন্যই বললাম করে দেখাই। এটা করলে কি হবে, এটা করলে এই যে মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করবে, এই জন্য আমি ওই আগের মতো করছিলাম আর কি। হোভার করলে আন্ডারলাইন হবে, আন্ডারলাইন এমনিতেই আছে, কিন্তু হোভার করলে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। হোমের নিচে থাকবে, থাকবে থাকবে। এখানে একটু দেখেন, ওদের ওরা বুঝাচ্ছে যে হোমে যখন আমি মাউস নিছি তখন নিচে দাগটা আসছে। মেইনলি ওয়েব ডিজাইনের কনসেপ্ট অনুযায়ী প্রথমটাতে এমনিতে দাগ থাকে, হোভারের স্টাইলটা এমনি প্রথমটাতে থাকেই, এটা তারা বুঝায় কোন পেজে আছি আমরা। হ্যাঁ, ওই পেজে চলে যাবে অটো। হ্যাঁ হ্যাঁ, আন্ডারলাইন হয়ে থাকবে, এটা থাকবে। হোম পেজ যেহেতু করতেছি আমরা, হোম পেজে থাকবে। আমরা যখন অন্য একটা পেজ ডিজাইন করবো তখন এই জিনিসটা ওই পেজে থাকবে, যাতে বোঝা যায় এটা কোন পেজে আছে। যেমন এটা এদিকে একটু দেখেন, institute.softwareacademy.com এ যখন যাবেন তখন দেখেন এই যে হোম পেজটা, এই যে হোম পেজটা, এটা কিন্তু এই হোভারের স্টাইলটা পেয়েই আছে। যখন আমি যোগাযোগে যাচ্ছি তখন কি দেখেন ওই জিনিসটা যোগাযোগে চলে আসছে, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। ওটা আসলে ওরা একই জিনিস দুইভাবে বুঝাইছে, মানে দুইটা জিনিস একটা কনসেপ্ট দিয়ে বুঝাইছে, যেখানে হোভার করলে এটা হবে, নর্মালিও এটা হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু হোম পেজে আছে সো হোম পেজটা হোভার হয়ে থাকবে। এই জন্য আমি হোভারের জন্য করছি আলাদা, আবার এটার জন্য করছি। আরো কিছু করছিলাম মনে হয়। এবার কি বুঝতে পারছেন? আর ফন্টের সাইজটা বোধহয় আর একটু ছোট হবে। এবার ঠিক আছে। হুম, কোন আন্ডারলাইন? হ্যাঁ, এটা এটা। হ্যাঁ, লেখা বরাবর এটা চাচ্ছেন আপনি, এটা দিলে সুন্দর লাগবে না। ডান দিকে একটু ছড়ানো, বাম দিক থেকে এখানে শুরু হয়েছে, এটা দেখতে ভালো লাগবে না। আর যদি আপনি চান লেখা সরাসরি থেকে শুরু হবে, লেখা শেষ হলে এখানে গিয়ে শেষ হবে, তাহলে এই যে এটাতে ই করলে মাঝখানে একটু গ্যাপ থাকবে, তাই না? হ্যাঁ, অবশ্যই পারবেন, মাঝখানে একটু গ্যাপ থাকবে আর কি। ওটা তো ওটাই তো করে দেখালাম। এতক্ষণ কি করলাম তাহলে? আপনি যেটা বলতেছেন ওটাই তো করলাম এতক্ষণ। আচ্ছা, এতটুকু হলো আমাদের টপ হেডার আর মেইন হেডার আর কি। এবার আমাদের নিচে এই যে এরিয়াটা, এটা তৈরি করব। এটা বেশি কঠিন না, কিন্তু বেশি কঠিন জটিল কিছু দেখেনি আজকে। হ্যাঁ, ওদের ডিজাইন অনুযায়ী যদি করতে চান তাহলে ধরে নেন ওদের এখানে হোভার করলে মাঝখানে একটু গ্যাপ থাকতেছে। আমি ওদেরটার মতো আপনারা করবেন অ্যাকুরেট, ওদেরটা যেরকম একদম সেম টু সেম।
আমি আপনাদের দেখাচ্ছি যে আমার ডিজাইনের কনসেপ্ট অনুযায়ী যে কিরকম হইলে এটা সুন্দর লাগবে। আপনারা কিন্তু আবার এটা করবেন না। আমি আপনাদের ডিজাইনের কোয়ালিটি বানানোর জন্য এরকম করে করতেছি। এটা করলে কিন্তু সুন্দর লাগে, দেখেন লাগানো, একদম লাগানো, দেখতে ভালো লাগে। যদি এটার মাঝখানে গ্যাপ থাকে দেখতে অকওয়ার্ড লাগে। যে ডিজাইন করছে তার ডিজাইনের কোয়ালিটি দেখে আমি বুঝতেছি সে কি লেভেলের ডিজাইনার। কারণ এই ডিজাইন কখনো কোনো ক্লায়েন্ট অ্যাপ্রুভ করবে না। আপনাদের দেখাইতেছি এটা বেসিক ডিজাইন হিসেবে। এরকম ডিজাইন কখনো প্রফেশনাল ডিজাইন হয় না। তো যে ডিজাইন করছে সেও ভালোভাবে ডিজাইন করতে পারে না, আমি জাস্ট এটাকে একটু মডিফাই করে সুন্দর করতেছি। হ্যাঁ হ্যাঁ, তা আপনারা করার সময় একদম অ্যাকুরেট করবেন। যে ডিজাইন দিবে ওই ডিজাইনই করবেন, কারণ ক্লায়েন্টের ডিজাইনটা আবার মডিফাই করে সুন্দর করলে ক্লায়েন্ট মাইন্ড করবে। আমার একটা স্টুডেন্টকে দিছিলাম আমার একটা ক্লায়েন্টের কাজ করার জন্য, সে ডিজাইন চেঞ্জ করে অন্যরকম বানায় ফেলছে। আমি তো অবাক, এটা কি ডিজাইন, এটা তো আপনাকে দেই নাই। ভাই এটা আসলে আগেরটা সুন্দর ছিল না, তো এটা সুন্দর করে দিছি আমি। তো আমিও চিন্তা করলাম একটু ক্লায়েন্টকে দেখাই, ওর একটু দেখাই যে ক্লায়েন্ট কি বলে। দেখানোর পর ক্লায়েন্ট বলতেছে হোয়াট ইজ দিস। আমি তোমাকে কি দিলাম, তুমি কি করছো, পরে পরে ওই স্ক্রিনশটটা সেন্ড করছি, দেখো ক্লায়েন্ট কি বলে। ক্লায়েন্ট যে ডিজাইন দিবে সে এটা ভুল হোক আর ভালো হোক, সে চায় না যে আপনি এটাকে একটু হলেও চেঞ্জ করেন। একদম অ্যাকুরেট সেম টু সেম হইতে হবে, একটু মার্জিন এদিক সেদিক হওয়া যাবে না। আচ্ছা, এবার আমরা নিচের অংশটা করার জন্য এটা একটা এরিয়া আমি এতটুকুই করাবো, বেশি করাবো না, জাস্ট এই স্লাইডার পর্যন্ত আর কি। আচ্ছা, এই স্লাইডার পর্যন্ত করাবো, স্লাইডার না মানে এই অংশ পর্যন্ত। আর একটু শর্ট করে দেই, এটা করাবো না, খালি মনিটরটা বসে দিই আপনাদেরকে। আচ্ছা, অনেকে ধৈর্য থাকবে না। না, এটা তো স্লাইডার করতে বলি নাই আপনাদেরকে, এটা জাস্ট আপনারা কি করবেন, স্ট্যাটিক ভাবে ডিজাইন করবেন। আপনাদের তো বলি নাই যে স্লাইড হবে, একটা পর একটা হবে। ওকে, তো এটার জন্য নেন আপনি স্লাইডার এরিয়া। স্লাইডার এরিয়ার ভিতরে দুটো অংশ, একটা হচ্ছে কি ইমেজ, আরেকটা কি স্লাইডার টেক্সট, তাই তো, দুটোই তো এরিয়া। আচ্ছা, এই ইমেজের মধ্যে একটু ভুল হয়েছে আমাদের, এটারও বাম পাশে একটু গ্যাপ হবে। তো এটা কিসের মধ্যে থাকবে, সেন্টার এরিয়ার মধ্যে থাকবে। আচ্ছা, ইমেজের মধ্যে আমরা নিলাম ইমেজেস স্ল্যাশ মনিটর ডট পিএনজি। অলওয়েজ এই যে আইএমজি ট্যাগের মাধ্যমে যে অল্টারনেটিভ টেক্সটের যে অ্যাট্রিবিউটটা আসবে, এখানে কিছু না কিছু লিখবেন, মনিটর ইমেজ লেখেন এখানে, যাতে মনিটরের ইমেজ শো না করলে লেখাটা শো করে। হ্যাঁ শিওর, হ্যাঁ 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 রাইট, ওটাই হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। ওটাই এতক্ষণ বুঝতে পারছেন, ওটাই হচ্ছে এই অল্টারনেটিভ টেক্সট। আমরা যখন ফেসবুকে ঢুকি দেখবেন যে একটা ইমেজ যতক্ষণ লোড হয় ততক্ষণ ওটা ডেসক্রিপশনটা ইমেজে শো করে, ওটাই হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। আচ্ছা, এবার আমি একটু রিলোড দিয়ে দেখি আসছে কিনা। আসছে, বাট কি হচ্ছে, না না, এটা এটার উপরে উঠে গেছে, ওই জায়গায় খালি পাইছে, সুযোগ পেয়ে ভিতরে চলে গেছে। এই টোটাল এরিয়াটাকে ওভার ফ্রিডেন করে দেন, ও আর ওর ভিতরে কাউকে যেতে দিবে না। টোটাল এরিয়াটার নাম কি, হেডার বটম, এটাকে ওভারফ্লো হিডেন করে দেন, ও আর ওর মধ্যে আর কাউকে আনতে দিবে না। বুঝছেন, প্রবলেম ক্রিয়েট করে আমি সলভ করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। আমি সবগুলোতে ওভার ফ্রিডেন আগে দিয়ে রাখতে পারতাম। আচ্ছা, এবার এটার একটা ব্যাকগ্রাউন্ড দেন। এটা ব্যাকগ্রাউন্ড কি, এটা স্লাইডার এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করেন। স্লাইডার এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড, এই আসে। এবার একটু প্যাডিং দেন উপরে, প্যাডিং টপ 20 পিক্সেল, তাহলে এটা উপরে গ্যাপ ক্রিয়েট করবে। এই কঠিন, এই হচ্ছে অবস্থা।
কেউ কিছু বলছেন? মাঝখানে গ্যাপ মানে এটা 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 কথা বলতেছেন? ওভারফ্লো এটা মানে এরিয়া যতটুকু গেছে অতটুকু, আমি এরিয়া এতটুকু নিচ্ছি। এই পুরাটাই তো এরিয়াটা, এই এরিয়ার মধ্যে অন্য কেউ আসবে না। এটা প্যাডিং দিছি আমি নিচে, এই যে প্যাডিং দিছি। আচ্ছা, গ্যাপ বলতে আপনি এতটুকু বুঝাচ্ছেন? এটা প্যাডিং দিছিলাম তো আমি, প্যাডিং উপরে নিচে প্যাডিং দিছি, এই যে গ্যাপ। আচ্ছা, এটাকে এখন রেসপন্সিভ করবো আমরা। তো আমাদের মেনুটা দেখেন আপনি, আমি আপনাদের কথা বলছিলাম কোডিং ঠিক থাকলে এদিক সেদিক হবে না, হয় না। মনিটরটা না, উপরের দিকে তাকাইতে বলতেছি। দেখেন কোন স্ক্রিনে আমাদের একটু মানে আলতু ফালতু টাইপের শো করতেছে, ওনার অ্যান্সারটা কি ঠিক ছিল? কোডিং ঠিক থাকলে এমনিতে হয়ে যাবে। আপনি খালি যদি চান যে এরকম আসলে আপনি এটাকে মাঝখানে নিয়ে আসবেন, ওটাও করতে পারবেন। বাট নর্মালি কোডিং করলে মানে স্ট্যান্ডার্ড ভাবে করলে কিছুই প্রবলেম করে না, সব একদম পারফেক্টলি থাকে। আপনি যদি মিডিয়া করি আর নাও করেন তারপরও দেখতে খারাপ লাগবে না। এখন খালি সমস্যা এই যে ইমেজটা, তাই তো? ইমেজটাকে একটা কাজ করেন। হ্যাঁ, তো এখানে একটা কাজ করেন, এখানে আপনি মিডিয়া কোয়ারিতে দেন 768 অ্যাড করেন, ঠিক আছে? 768-তে আসলে আমি বলছিলাম কি 768 আর 360 এর বাইরে আমি কিছু নিব না, 768 নেন এখন। আর অবশ্যই ছোটটার উপরে বড়টা দিতে হবে, ছোটটা করে তারপর বড়টা দিন না, আবার ঝামেলা করবে। আগে বড়টা দিবেন পরে ছোটটা। মানে 360-এর চেয়ে তো 768 বড়, তাই না? বড়টা উপরে হবে। মিডিয়া অল অ্যান্ড ম্যাক্স উইথ 768 পিক্সেল। এই অবস্থায় আমাদের লোগোর কোনো ফ্লোট হবে না, ফ্লোট না। এই অবস্থায় আমাদের লোগোর একটা উইথ থাকবে, সেটা হলো 300 পিক্সেল। ফ্লোট, ও সরি, লেফট না, নান হবে। এখানে একটা উইথ দেন 300 পিক্সেল, কারণ আমরা মিডিয়া কোয়ারি বানাচ্ছি 360-এর জন্য। তো 360-এর নিচে নামলে নো প্রবলেম। 300 দিলাম আর কি। 300-র কোনো স্ক্রিন বাংলাদেশে নাই, থাকলে অনেক ছোট মোবাইল, এগুলো দিয়ে মোবাইল তার অধিকার নাই কোনো ওয়েবসাইট ভিজিট করা। আচ্ছা, ওই 300 পিক্সেল দিলাম, সে 300 পিক্সেলের নিচে আসলে সেটা তার দোষ। হ্যাঁ হ্যাঁ, মানে লোগোটার উইথ দিচ্ছি আমি 300 পিক্সেল, এটা তো স্ট্যাটিক করতেছি, পার্সেন্টেজ দিচ্ছি না, স্ট্যাটিক বানাই দিতেছি আমি। না না না, আমি চিন্তা করতেছি 300-র নিচে কোনো মোবাইল আমি চাচ্ছি না। আমারও এই ওয়েবসাইট কোনো 300-র নিচের ইউজাররা দেখবে না, সেক্ষেত্রে আমি 300 পিক্সেল দিলাম। আর যদি 5% দেন নো প্রবলেম, এটাও ভালো। আপনি এখানে 30% করে রাখেন না, সমস্যা নেই, করে এখানে মার্জিন অটো করেন, মার্জিন অটো মাঝখানে থাকবে। 768 না, এই যে মাঝখানে থাকতেছে। ছোট করলে কেটে যাচ্ছে কেন? ও 30, এই পার্সেন্টের 30% পাচ্ছে কে? এর ডিফটা, কিন্তু ইমেজের ট্যাগটা তো পাচ্ছে না। তো একটা কাজ করেন, লোগোর ভিতরে যে আইএমজি ট্যাগটা আছে এটাকে 100% করে দেন উইথ, কোনটার 100%? 30%, ঠিক আছে? এই ছোট করবেন, ওটাও ছোট হবে। এই হচ্ছে অবস্থা। এখন আমি চাচ্ছি না যে এই মেনুটা এটার সাথে একটু মানে থাকুক, লেগে থাকুক, এটাকে একটু গ্যাপ ক্রিয়েট করি আমি। লোগোর নিচে মার্জিন বটম 20 পিক্সেল দিই, মার্জিন বটম 20 পিক্সেল। খুব বেশি ইমাজিনেশন পাওয়ার থাকলেই যে মানে করা যাবে এমন না, একটু চোখটা খোলা রাখলে বোঝা যাবে যে এটার নিচে গ্যাপ না থাকলে দেখতে খারাপ লাগতেছে। এই মেনুটা ফ্লোট রাইট করাতে এটা ডানে সরে গেছে, এটাকে ফ্লোট বাদ দিয়ে দিব আমি। ফ্লোট লেফট করা প্লাস ফ্লোট রাইট করা, তাই না? এটাকে কপি করি, কপি করে এইখানে নিয়ে আসি।
ফ্লোট না, ফ্লোট না, নিচের ইগুলো থাকবে, নিচের বর্ডারগুলো থাকবে, থাকলে দেখতে ভালো লাগবে আর কি। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হলো আপনার এটা ওভারফ্লোটা চেঞ্জ করতেছি না, তো এটা এটার মতোই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। বর্ডারও তো চেঞ্জ করব না, তো এটাও এখানে রাখার দরকার নেই, যেটা চেঞ্জ করব ওইটাই রাখবো এখানে। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হলো এখন যদি রিলোড দিই দেখবেন নিচে নিচে চলে আসছে, তাই না? নিচে নিচে চলে আসছে। এটাকে যে কাজটা করব সেটা হলো আমার এই ইউএল এর টেক্সট অ্যালাইন সেন্টার করব। তাহলে কি হবে, এগুলো সবগুলো মাঝখানে চলে আসবে। আর এলআইতে ডিসপ্লে ইনলাইন করব। কাজ করে না কেন? আচ্ছা, একটু দেখি আমি। আবার বর্ডারও চলে গেছে। আচ্ছা, 768 ভিতরে যখন আসতেছে তখন ডিসপ্লে ইনলাইন। ও বুঝছি, সরি। এখানে যখন ইনলাইন করবেন আমাদের এটা তো ব্লক করা, ডিসপ্লে ব্লক করা, তাই না? ডিসপ্লে ব্লক করা মানে কি, ও ফুল স্ক্রিন পেয়ে যাবে। ডিসপ্লে ব্লক মানে কি, ও পাবে ফুল স্ক্রিন। ওদেরকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেন, ইন মেনুর ভিতরে এদের ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেন, তাহলে ও আর ফুল স্ক্রিন পাবে না। একটু চিন্তা করবেন এটা কেন হইতেছে। আমি যদি চিন্তা করতাম এটা সলভ করতে হয় কেমনে, তাহলে কিন্তু পারতাম না। আমি চিন্তা করছি এটা হইতেছে কেন। এটা হচ্ছে কারণ এতে আমরা ডিসপ্লে ব্লক দিয়ে রাখছি, যার মানে হচ্ছে ফুল স্ক্রিন পাবে সে। আর সেই ফুল স্ক্রিন তখনই পায় না যখন ফ্লোট লেফট দেওয়া থাকে। আমরা তো ফ্লোট লেফট দিছি। কোন গ্যাপ? এখন তাহলে ই করে দেন, দাগটা বাদ দিয়ে দেন, দাগটা বাদ দিয়ে দেন। ট্যাবের স্ক্রিনে হোভার করা যায় না, ট্যাবের স্ক্রিনে হোভার করা যায় না, যায়। আর দাগ বাদ দেওয়ারও দরকার নেই, সে তো এখানে কি করবে, ডাইরেক্ট ক্লিক করবে, নট হোভার। মোবাইল থেকে হোভার করা যায়? আমার এই মোবাইল দিয়ে জীবনে হোভার করতে পারি নাই আমি। একটা ওয়েবসাইটে গেছি, খুবই নাম করা ওয়েবসাইট, থিমফরেস্ট.net, যেখানে আমার একটা থিম ইমিডিয়েটলি দেখা দরকার মোবাইল থেকে। ওদের ওয়েবসাইটে গেলাম, হোভার করা ছাড়া সাবমেনুতে যাওয়া যায় না। এটাতে হোভার হয় না, এটা দিয়ে হোভার হয় না। ওইখানে যখন মাউস নিয়ে মানে হাত নিয়ে যেতেছি ডাইরেক্ট ক্লিক পড়ে যেতেছে, সাবমেনু আর নামে না, বিপদ। পরে আমার বাধ্য হয়ে কম্পিউটার আসতে হয়েছে। তো আপনি যেটা করবেন, হোভারের মতো কিছু রাখা যাবে না ছোট স্ক্রিনে, তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এখানে কেউ ক্লিক করবে মানে হোভার করবে না। আর যাদের মোবাইলের স্ক্রিন 10 ইঞ্চি তাদের অধিকার নেই এই গ্যাপ নিয়ে ভুল ধরার। আচ্ছা, তো যাই হোক, আমি নিচে একটু প্যাডিংটা বাড়ায় দিই, ঠিক আছে? প্যাডিংটা খারাপ লাগতেছে। প্যাডিং প্যাডিং উপরে নিচে 20 পিক্সেল দিই, ডানে বামে 0। ডানে বামেও ছিল মনে হয়। এটা পাচ্ছে না কেন বলতে পারবেন? প্যাডিং তো শুধু ব্লকেই কাজ করে, তাই না? প্যাডিং কিসে কাজ করে? শুধু ব্লকে কাজ করে। সেক্ষেত্রে আপনি একটা কাজ করেন, আপনি এলআইতে প্যাডিং দেন, এটা তার ব্লক করা লাগবে না। উপরে নিচে 20 পিক্সেল দেন, না বামে নাই। চলেই গেছে একদম। আচ্ছা, এটা নিয়ে একটু ঘাটাঘাটি আমরা না করি, কারণ এখানে আবার ব্লক দেওয়া লাগবে। ব্লক দিয়ে করলে আবার সে ফ্লোট দিতে হবে, সো মেনে নিই আমরা। এটা যদি মাঝখানে থাকে সেক্ষেত্রে সব স্ক্রিনে এটা মাঝখানেই থাকবে, আমাকে এটা আলাদা করে রেসপন্সিভ করতে হবে না। খারাপ লাগতেছে? দেখেন সব স্ক্রিনে একদম পারফেক্ট। আচ্ছা, এটাকে রেসপন্সিভ করবো কিভাবে? পার্সেন্টেজ দিয়ে 100% করে না, 100% না,
স্লাইডার এরিয়ার ভিতরে যে সরি ইমেজ ইমেজ নামের একটা ক্লাস আছে। এই ইমেজের উইথ হবে 50%, উইথ 50%। আর এটার যখন আমি ছোট করতেছি তখন সাইডের ভিতরে যে ইমেজের ভিতরে যে আইএমজিটা থাকতেছে সেটাকে আমি উইথ 100% করে দিব। কত পার্সেন্ট? 100% করে দেব। 768 ভিতরে ঢুকলেই হয় না তো, হয়, কারণ এটা তো 50% এর 100% পাইতেছে। এটাকে আপনি স্লাইডার এরিয়ার যে ইমেজটা ওটাকে 100% করে দেন। স্লাইডার এরিয়ার ডট ইমেজটা এটার উইথও কি 100%। তাহলে এটা নর্মাল অবস্থা 50% পাবে উইথ, তাহলে আর ডান পাশের এই জিনিসটার সাথে ঝামেলা করবে না। আর ছোট করলে কিসের পাবে বুঝতে পারছেন এখন? আচ্ছা, তো আপাতত আমি এটাকে আর 100% করলাম না, এটাকে আমি 50%ই রাখলাম, ঠিক আছে? কারণ এখানে স্লাইডার, তো স্লাইডার আবার মিনিমাইজ হয়ে কি হয় না, নিচে নিচে নামে না। স্লাইডারের জিনিসগুলো ছোট হয়, এটা কিন্তু আবার নিচে নিচে নামে না, এরকমই থাক। এই পাশে অলওয়েজ আমরা যত ছোট করবো ইমেজটাও ছোট হবে, এই লেখাগুলো থাকলে এগুলো ছোট হবে। এখানে এখানে দেখি আমি স্লাইডারটা আসি কিনা। আসার কথা না, জাভাস্ক্রিপ্ট ডিসেবল করা। যখন ছোট করবেন তখন দেখেন এই ইমেজটাও কিন্তু ছোট হচ্ছে, নিচে নিচে কিন্তু নামে না, নিচে নিচে নামবে না। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আমাদের রেসপন্সিভ ওয়েব ডিজাইন। বাসায় গিয়ে যেটা করবেন, না এটাই রেসপন্সিভ ওয়েব ডিজাইন। পিএইচডি থেকে রেসপন্সিভ করতেছে, সেটা তো পরে। ক্লায়েন্ট আপনাকে পিএইচডিও দিতে পারে, জেপিজিও দিতে পারে। জেপিজি দিলে কি করতে হবে, ক্রপ করে নিতে হবে আর কি, বা ক্লায়েন্টকে বলতে হবে তুমি ইমেজগুলো আলাদা করে দাও। কারণ আমি পর্যন্ত যত ক্লায়েন্টের কাজ করছি যারা জেপিজি দিছে তাদেরকে আমি বলছি ইমেজগুলো তুমি আলাদা করে দাও, সে আলাদা দিছে, কারণ এই ইমেজ তো সেই অ্যাড করছে। আচ্ছা, আপনাদের কাজ হলো আগামী ক্লাসের মধ্যে এতটুকু কমপ্লিট করা, খুব ইজি, খুব বেশি সেকশন নেই উপর থেকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যদি মানে সমস্যা থাকে তাহলে এতটুকু করেন খালি, এটা তো পারবেন, যেটা আমি করেই দিছি অলরেডি। কোনটা? আগেরটা হচ্ছে আপনাদের আগামী শুক্রবার পর্যন্ত কাজ। আগামী শুক্রবারে আমি ঠিক এই টাইমে, আপনাদের তো ক্লাস নাই, ক্লাস থাকবে আগামী শুক্রবার, তো ক্লাস থাকবে না, ঠিক এই টাইমে আমি আপনাদের অ্যাসাইনমেন্টগুলো চেক করে এটা দেখবো আর কি, এটা আপনারা ঠিকঠাকভাবে কতটুকু করছেন। প্লাস এটা দুইটাই, শুক্রবার অনেক টাইম, 5 দিন, 5 দিনের দুইটা ডিজাইন করবেন, এটা প্লাস এটা। আমি দুইটাই দেবো, কার কিরকম সমস্যা আমি ওখানে নিজে কমেন্ট করবো, আপনার কি কি সমস্যা আছে ওগুলো আবার সলভ করে আবার জমা দিতে হবে। আপনাদের কাজ হলো আগামী ক্লাসের পর্যন্ত এই দুইটা ডিজাইন অ্যাটলিস্ট কমপ্লিট করা, পারফেক্টলি প্লাস রেসপন্সিভ ভাবে। খুব বেশি কিছু দেই নাই, সামান্য কাজই দিছি। কেন হারতেছেন কেন, বেশি কাজ দিয়ে বলছি নাকি? হ্যাঁ, কালকে ক্লাস হচ্ছে, কালকে আমরা এই ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট করবো আর কি। হ্যাঁ, কালকে লাস্ট ক্লাস, এদের পরে আবার 10 তারিখে ক্লাস আপনাদের।